Hello and welcome. Welcome to Allied Health Educare. আমি কৌশিক on behalf of AEC আরো একবার তোমাদের কাছে চলে এলাম আপকামিং ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে এমটি ল্যাব ইন্টারভিউ রয়েছে তার পার্ট নাম্বার 5 নিয়ে। তো আমরা বিভিন্ন টপিক নিয়ে প্রত্যেক দিনই কিছু না কিছু ভিডিও নিয়ে আলোচনা করছি। তো আজকে আরেকটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আজকে আমি ডিসকাস করতে চলেছি, যেটি হচ্ছে প্যারাসাইটোলজি। তো প্যারাসাইটোলজির মধ্যে আমরা মেনলি ডিসকাস করব আজকে ম্যালেরিয়া এবং যেগুলো ইন্টেস্টিনাল প্যারাসাইট। প্রচুর কোশ্চেন ম্যালেরিয়ার প্যারাসাইট, ম্যালেরিয়া স্যাম্পল প্রসেসিং বা স্টুল স্যাম্পল প্রসেসিং বা বিভিন্ন ধরনের যে ইন্টেস্টিনাল প্যারাসাইট গুলো রয়েছে এখান থেকে কোশ্চেন কিন্তু হতে পারে, যেরকমটা প্রিভিয়াস ইয়ারে হয়েছিল। তো এই কোশ্চেনারিজ গুলো প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন সেগুলো নিয়ে বানানো হয়েছে, সেটা আমি আরো কিছু নিজের কোশ্চেন ইনকর্পোরেট করেছি। তাহলে সবাই খুব ভালোভাবে এটা দেখতে থাকবো। চলো শুরু করা যাক। প্রথম যে কোশ্চেন সেটা ম্যালেরিয়া থেকেই হচ্ছে। হোয়াট ইজ এমটি অ্যান্ড বিটি ম্যালেরিয়া অ্যান্ড হোয়াই কল সো? অর্থাৎ এখানে জিজ্ঞেস করছে যে এমটি ম্যালেরিয়া এবং বিটি ম্যালেরিয়ার কি এবং এগুলোকে কেন এরকম বলা হয়। তো প্রথম কথা হচ্ছে এমটি ম্যালেরিয়া কি। এটা তোমরা অনেকেই জানো যে এমটি ম্যালেরিয়া মানে হচ্ছে ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া, আর বিটি ম্যালেরিয়া মানে হচ্ছে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। এমটি ম্যালেরিয়া is caused by the parasite which name is Plasmodium falciparum. আর বিটি ম্যালেরিয়া যেটা বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া is caused by Plasmodium vivax. Why it is called malignant? কারণ প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের যে ম্যালেরিয়া, সেই ম্যালেরিয়া কিন্তু এর মর্টালিটি রেট অনেক বেশি এবং এর যে সিমটম সেগুলো অনেক সিভিয়ার হয় অ্যাজ কম্পেয়ার টু প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স ইনফেকশন। এবং প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম কিন্তু সেরিব্রাল ম্যালেরিয়া তৈরি করতে পারে, যেটা কিন্তু লিথাল হয়ে থাকে। সেই জন্য এটাকে আমরা ম্যালিগন্যান্ট বলছি, কারণ এটা লিথাল বা এর সিভিয়ারিটি অনেক বেশি। আর বিনাইন কেন? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স ইজ মাচ মোর রিকভারেবল অ্যাজ কম্পেয়ার টু প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। অর্থাৎ এটা খুব সহজেই রিকভার হয়ে যায় বা এর সিভিয়ারিটি প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের মতো অনেকটা বেশি হয় না। এবং টি ফর টার্সিয়ান। ওয়াই ইট ইজ কল্ড টার্সিয়ান? কারণ টার্সিয়ান কথাটার অর্থ হলো এখানে যে ফিভারটা হয়, যে ফেব্রিল paroxysm যে ফেজটা হয়, অর্থাৎ এভরি থার্ড ডে দ্য ফিভার অ্যাপিয়ার্স। অর্থাৎ প্রত্যেক তৃতীয় দিনে আমাদের ফিভারটা অ্যাপিয়ার করে। সেই সেই যেহেতু এভরি থার্ড ডে দ্য ফিভার অ্যাপিয়ার্স বা এই ফিভারের ফেজটা প্রত্যেক 3 দিন অন্তর অন্তর হচ্ছে, সেই কারণের জন্য এটাকে বলা হয় টার্সিয়ান। তাহলে বোঝা গেল। তাহলে এন্টি ম্যালেরিয়া মানে ম্যালিগন্যান্ট টার্সিয়ান দ্যাট ইজ কজড বাই প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, আর বিটি ম্যালেরিয়া মানে বিনাইন টার্সিয়ান। বিনাইন মানে তোমরা জানো যে দ্যাট ইজ নট লিথাল and that is caused by Plasmodium vivax. Next question, how and why to make thick smear? আমরা জানি যে ম্যালেরিয়া প্যারাসাইট আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আমাদের থিক স্মিয়ার বানাতে হয় এবং থিন স্মিয়ার বানাতে হয়। তাহলে থিক স্মিয়ার প্রথমে আমরা কেন বানাই? থিক স্মিয়ার বানানোর যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের মেনলি আইডেন্টিফিকেশন। আমাদের ম্যালেরিয়ার প্যারাসাইটের যে আইডেন্টিফিকেশন, সেই আইডেন্টিফিকেশন করতে গেলে আমাদের থিক স্মিয়ার বানাতে হবে, থিন স্মিয়ার বানাতে হবে। থিক স্মিয়ার ফর দ্য ডিটেকশন। তাহলে দুটো সম্পূর্ণ অন্যরকম। তাহলে থিন স্মিয়ার ফর দ্য আইডেন্টিফিকেশন এবং থিক স্মিয়ার ফর দ্য ডিটেকশন। আমরা থিক স্মিয়ারে প্যারাসাইট গুলোর যে মরফোলজি সেগুলোকে খুব ভালোভাবে বুঝতে পারি। তাহলে থিক স্মিয়ার বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে ইট ইজ ফর থিক স্মিয়ার আমরা কেন বানাচ্ছি? ইট ইজ ফর ডিটেকশন। ইট ইজ ফর ডিটেকশন। ডিটেকশন করার জন্য। সেই ডিটেকশনটা হতে পারে 40x এ হতে পারে অথবা 100x এ হতে পারে। আর থিন স্মিয়ার আমরা বানাচ্ছি ফর দ্য আইডেন্টিফিকেশন পারপাস। অর্থাৎ এই প্যারাসাইটটা ভাইভ্যাক্স, না প্লাজমোডিয়াম, না ফ্যালসিপারাম, না অন্য কোনো স্পিসিস। তাহলে এখানে আমরা মেনলি থিক স্মিয়ার বানাচ্ছি ফর দ্য ডিটেকশন whether malaria is present or not, আর থিন স্মিয়ার আমরা বানাচ্ছি ফর দ্য আইডেন্টিফিকেশন which type of parasite is present in the smear, if it is falciparum or it is plasmodium vivax। তাহলে এইভাবে আমরা এই জন্য আমরা থিক স্মিয়ার বানাচ্ছি। তো থিক স্মিয়ার আমরা কিভাবে বানাতে পারি? থিক স্মিয়ার আমরা দুটো ভাবে বানাতে পারি।
একটা হচ্ছে কি করতে পারি আমরা, একটা করে একটা স্লাইডের মধ্যে আমরা দুটো চারটে ড্রপ নিতে পারি ব্লাডে, 1 2 3 4 চারটে ড্রপ নেওয়া হয়েছে এবং দেয়ার 1.5 সেন্টিমিটার অ্যাপার্ট। এই ব্লাড ড্রপ গুলো হবে 1.5 সেন্টিমিটার অ্যাপার্ট। এবার কি করতে হবে, এবার করতে হবে কি, এই যে চারটে ড্রপের যে আমরা ব্লাড দিয়েছি সেটাকে পুরোপুরি কি করতে হবে, মিলিয়ে দিতে হবে। তাহলে এইভাবে মিলিয়ে দিলে কি হবে, এইভাবে মিলিয়ে দিলে আমরা এরকম ধরনের একটা স্মিয়ার পেয়ে যাবো, এটাকে বলে সিক্স স্মিয়ার। এটা এরকম ভাবে করা যেতে পারে, অথবা করা যেতে পারে কি, এক ড্রপ ব্লাড দিয়ে জাস্ট কি করতে হবে, এটাকে রাউন্ড শেপ বানিয়ে নিতে হবে। এক ড্রপ ব্লাড আমরা দিলাম এবং সেটাকে স্প্রেড করে রাউন্ড শেপ বানিয়ে নিতে হবে। তাহলে এইভাবে আমরা সিক্স স্কোয়ার বানাতে পারি। সিক্স স্কোয়ার আমরা বানাচ্ছি দুটো ভাবে, একটা ভাবে বানানো যেতে পারে চারটে ড্রপ দিয়ে, চারটে কোণে চারটে ড্রপ দিলাম, দেখানো হচ্ছে পিকচারে, সেগুলোকে জুড়ে দিলাম নিডল দিয়ে বা একটা স্টিক দিয়ে জুড়ে দিলাম। তাহলে এটা স্কোয়ার ফর্মে হলো সিক্স স্কোয়ার। আর আরেকটা হতে পারে রাউন্ড ফর্মে। নাও নেম দ্য ম্যালেরিয়া প্যারাসাইট। এটা বহুবার যে কোশ্চেন গুলো দেখছো হাইলাইট করা রয়েছে, এগুলো অ্যাকচুয়ালি বহুবার আমাদের এইচআরবি ইন্টারভিউতে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে। তাহলে নেম অফ দ্য ম্যালেরিয়া প্যারাসাইট, দুটো ম্যালেরিয়া প্যারাসাইটের নাম বলবে, একটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভেক্স আর একটা হলো প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। এবং এই প্লাজমোডিয়াম যে ভাইভেক্স এবং প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম এর অবশ্যই একটা প্রোটোজোয়া। আমি যখন ক্লাসিফিকেশনটা বলবো প্যারাসাইটের ক্লাসিফিকেশন, সে সম্বন্ধে আমি ডিটেলস ডিসকাস করবো। এবং এই ম্যালেরিয়ার যে ভেক্টর, এই ম্যালেরিয়ার ভেক্টর হচ্ছে ফিমেল মসকিটো, ফিমেল অ্যানোফিলিস মসকিটো। ফিমেল অ্যানোফিলিস মসকিটোর মাধ্যমে এই ধরনের ম্যালেরিয়া কিন্তু ছড়াতে পারে। এবার লাইফ সাইকেল অফ ম্যালেরিয়া ইন ব্রিফ। লাইফ সাইকেল অফ ম্যালেরিয়া একটুখানি জাস্ট খুব শর্টে আমরা দেখে নিই। তাহলে ম্যালেরিয়া হচ্ছে এমন একটা ডিজিজ যেখানে কি হয়, যেখানে এটা মশা বাহিত বা মসকিটো বর্ন ডিজিজ। তো এখানে যে প্রথম যেটা ব্যাপার, যেটা প্যারাসাইট অ্যাকচুয়ালি, সেই প্যারাসাইটটাকে বলা হয় স্পোরোজয়েড। এই প্যারাসাইটটার নাম হলো স্পোরোজয়েড। তাহলে এই স্পোরোজয়েডটা মশার শরীরে থাকে। এই স্পোরোজয়েড যে স্টেজটা, যেটা অ্যাডাল্ট প্যারাসাইট অ্যাকচুয়ালি, সেটা অ্যাকচুয়ালি মশার শরীরে থাকে। কোনো মশা যখন হিউম্যান বাইট করে, তখন হিউম্যানকে বাইট করে, তখন কি হয়, তখন এই যে স্পোরোজয়েডটা ব্লাডে চলে আসে এবং এই স্পোরোজয়েডটা ব্লাড থেকে ডাইরেক্টলি কোথায় চলে যায় না, ডাইরেক্ট চলে যায় লিভারে। এবং লিভার থেকে, লিভারের মধ্যে আমরা জানি যে হেপাটোসাইট থেকে সেই হেপাটোসাইটে চলে যায়। তাহলে এই স্পোরোজয়েড শেপ যেটা বা স্পোরোজয়েড স্টেজ যেটা, এই স্পোরোজয়েড স্টেজ হচ্ছে অ্যাডাল্ট ফর্মেশন অফ দ্য প্লাজমোডিয়াম ভাইভাক্স আর প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। এটা কোথায় চলে যায়, দেখো লিভারে চলে এসছে। এবার লিভার থেকে কি হয়, লিভারের মধ্যে হেপাটোসাইট রয়েছে, হেপাটোসাইটের মধ্যে স্পোরোজয়েড সেটেল ডাউন হয় এবং এই স্পোরোজয়েড, এটা সেল ডিভিশন হয়, সেল ডিভিশনের মাধ্যমে প্রচুর পরিমাণে মেরোজয়েড ফর্মেশন হয় এবং টোটাল এগুলো স্পিসিসের উপর ডিপেন্ড করে 20,000 থেকে, মানে একটা স্পোরোজয়েড যখন একটা লিভার সেল এন্টার করছে, সেই একটা স্পোরোজয়েড থেকে কিন্তু 20,000 থেকে 40,000 মেরোজয়েড তৈরি হতে পারে। এবং আরেকটু ভালোভাবে দেখা যাক, তো এই মেরোজয়েড কি হয়, the hepatocyte is fully laden with the মেরোজয়েড। তাহলে প্রচুর মেরোজয়েড হয়ে যায় সেই লিভার সেলের মধ্যে। এবার কি হয়, যখন মেরোজয়েডের পরিমাণ অত্যধিক বেশি হয়ে যায়, তখন কি হয়, তখন এই লিভার সেলটা বা হেপাটোসাইট উইল রাপচার and thereby releasing the all merozoid, and these merozoid comes into our peripheral blood system. তাহলে এরা আমাদের পেরিফেরাল ব্লাড সিস্টেমে চলে আসে, দেখতেই পাচ্ছ। তাহলে এই যে এতক্ষণ বললাম যে মসকিটো বাইট থেকে শুরু করে এই আমাদের হেপাটোসাইট রাপচার পর্যন্ত, এই স্টেজটাকে বলা হয় প্রি এরিথ্রোসাইটিক স্টেজ বা প্রি এরিথ্রোসাইটিক সাইটোটোমি। অর্থাৎ প্রি এরিথ্রোসাইটিক মানে হচ্ছে আরবিসি কে ইনফেক্ট করার আগে কি স্টেপ হচ্ছে। ডাইরেক্টলি কিন্তু মশা যখন আমাদের বাইট করছে, তখন ডাইরেক্টলি কিন্তু স্পোরোজয়েড যে স্টেজটা, সেটা কিন্তু ডাইরেক্টলি আমাদের আরবিসি অ্যাটাক করতে পারছে না। ইটস উইল বি প্রসেসড বাই ডিফারেন্ট ওয়ে। তাহলে যখন স্পোরোজয়েড হচ্ছে, স্পোরোজয়েড এখন দেখতে পাচ্ছ যে স্পোরোজয়েড লিভারে গেল, লিভারে হেপাটোসাইটের মধ্যে সেটেল ডাউন করলো এবং সেখান থেকে কি হলো, সেখান থেকে একটা স্পোরোজয়েড ডিভিশন হয়ে থাউজেন্ডস অফ মেরোজয়েড তৈরি হলো। ইট ভ্যারিজ ফ্রম 20,000 টু 40,000। এবং যখনই এই হেপাটোসাইট এর মধ্যে যখন প্রচুর মেরোজয়েড তৈরি হয়ে গেল, তখন কি হলো, তখন এই হেপাটোসাইট উইল রাপচার, দেন দেয়ারবাই রিলিজিং দ্য মেরোজয়েড, এবং ওই মেরোজয়েড গুলো লিভার থেকে বেরিয়ে গেল। এই যে স্টেজটাকে বলা হয় প্রি এরিথ্রোসাইটিক স্টেজ। প্রি মানে আগে, এরিথ্রোসাইট মানে আরবিসি এবং সাইটোটোমি। তো এবার দুটো স্টেজ যেটা বললাম, একটি হচ্ছে এরিথ্রোসাইটিক সিজোগোনি। এই এরিথ্রোসাইটিক সাইজোগোনি স্টেজটা কি, এখানে সমস্ত যে স্টেজ সেটা এরিথ্রোসাইটের মধ্যে হয়। তাহলে কি হলো, এই যে মেরোজয়েড গুলো
যেগুলো রিলিজ হলো কোথেকে না লিভার থেকে রিলিজ হলো, সেগুলো কোথায় চলে এলো, সেগুলো আমাদের পেরিফেরাল ব্লাডে চলে এলো বা ব্লাড ভেসেলসে চলে এলো। তাহলে পেরিফেরাল ব্লাডে চলে এলো এবং পেরিফেরাল ব্লাডে এই প্রত্যেকটা মেরোজয়েড কি হলো, আরবিসি গুলিকে এবার অ্যাটাক করলো। তাহলে পুরো প্রসেসটা এখানে দেখানো রয়েছে। তাহলে কি হলো, এই মেরোজয়েড গুলো কি হলো, আরবিসি গুলোকে অ্যাটাক করলো এবং কি হবে, এই মেরোজয়েডের ডেভেলপমেন্ট হবে। এই মেরোজয়েড ডেভেলপমেন্ট হয়, প্রথম তৈরি হয় আর্লি ট্রোপোজয়েড, প্রথম তৈরি হলো আর্লি ট্রোপোজয়েড, তারপর আর্লি ট্রোপোজয়েড আরেকটু ডেভেলপমেন্ট হয়, তারপর তৈরি হয় লেট ট্রোপোজয়েড, এবং লেট ট্রোপোজয়েড আরো ফার্দার সাবডিভিশন আবার আরো ডিভাইড হয়, তারপর তৈরি হয় সিজন। এবং সিজন কি দিয়ে তৈরি হয় না, সিজন আবার ফার্দার মেরোজয়েড দিয়ে তৈরি হয়। এবং এই মেরোজয়েড যখন রাপচার করে যায় তখন কি হয়, তখন আরবিসিটাকে রাপচার করে সেই মেরোজয়েড গুলো আরবিসি থেকে লিবারেটেড হয়ে যায় এবং ফার্দার এই মেরোজয়েড আবার অন্য কোনো আরবিসি কে অ্যাটাক করে। তাহলে এই যে সাইকেলটা, এই সাইকেলটা যেমনটা দেখানো রয়েছে কন্টিনিউয়াস চলতে থাকে। তাহলে এটাকে বলা হয় এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে দিস ইজ দ্য লাইফ সাইকেল অফ ম্যালেরিয়া প্যারাসাইট। এটা বলবে যে দু রকম স্টেজ রয়েছে। একটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি, যেখানে লিভার অ্যাটাক করছে, লিভার থেকে লিভারের মধ্যে সিজন সেটেল ডাউন হচ্ছে, সেটেল ডাউন হয়ে সেখান থেকে তৈরি হচ্ছে থাউজেন্ডস অফ মেরোজয়েড। এবং সেই মেরোজয়েড থেকে, সেই মেরোজয়েড গুলো লিভার থেকে রাপচার হয়ে বেরিয়ে আসছে, পেরিফেরাল ব্লাডে আসছে, সেখান থেকে আসছে আরবিসি তে। এবার আমাদের এরিথ্রোসাইটিক সাইজোগনি ইনিশিয়েট হচ্ছে। এবার কি হচ্ছে, প্রথমে যে মেরোজয়েড গুলো সেখান থেকে তৈরি হচ্ছে আর্লি ট্রোপোজয়েড, তারপর লেট ট্রোপোজয়েড, তারপর হচ্ছে সিজন। এবং সিজনটার মধ্যে যে মেরোজয়েড গুলো রয়েছে সেগুলো মেরোজয়েড গুলোকে রাপচার করে আরবিসি কে রাপচার করে বাইরে চলে আসছে, আবার মেরোজয়েড গুলো আবার অন্য কোনো আরবিসি কে অ্যাটাক করছে। এইভাবে কন্টিনিউয়াস সাইকেলটা রান হচ্ছে। তাহলে এইভাবে আমাদের বলতে হবে, খুব ডিটেলসে বলতে হবে না, খুব ব্রিফে আমাদের ব্যাপারটাকে বুঝিয়ে দিতে হবে। নাও কোশ্চেন নাম্বার 61, হুইচ স্টেজ অফ ভাইভ্যাক্স এন্ড ফ্যালসিপারাম ইজ ফাউন্ড ইন পেরিফেরাল ব্লাড স্মেয়ার। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা বহুবার জিজ্ঞেস করেছে বা বহু কম্পিটিটিভ এক্সামে এটা আসে। প্রথম কথা হচ্ছে ভাইভ্যাক্স এবং ফ্যালসিপারামে কোন কোন স্টেজগুলো আমরা আমাদের ব্লাড স্মেয়ারে পেতে পারি। প্রথম কথা হচ্ছে, যেমনটা আমি দেখালাম এগুলো অনেকগুলো স্টেজের কথা আমি বললাম। কি কি স্টেজের কথা বললাম না, ট্রোপোজয়েড, আর্লি ট্রোপোজয়েড, লেট ট্রোপোজয়েড, সিজন এবং আচ্ছা গ্যামেটোসাইট। একটা জিনিস বলে রাখি, গ্যামেটোসাইট বলা হয়নি। গ্যামেটোসাইট কি হচ্ছে, যখন কোনো মেরোজয়েড ফার্দার সাবডিভাইড না হয়ে, ফার্দার গ্যামেটোসাইট আর সাবডিভাইড হলো না, সাবডিভাইড না হয়ে কি হলো, সেগুলো গ্যামেটোসাইটে কিন্তু কোনো কোনো সময়তে কনভার্টেড হতে পারে এবং দে আর কনভার্টেড টু গ্যামেটোসাইট। তাহলে কোনো সময় কি হয় না, মেরোজয়েডের ফার্দার ডেভেলপমেন্ট হয় না, মেরোজয়েড কি করে, এন্টার্স ইনটু দ্য গ্যামেটোসাইটিক স্টেজ, এবং সেই মেরোজয়েড থেকে ডাইরেক্ট কিন্তু গ্যামেটোসাইট তৈরি হতে পারে। তাহলে হুইচ স্টেজ অফ ভাইভ্যাক্স এন্ড ফ্যালসিপারাম ইজ ফাউন্ড ইন, দেখে নেওয়া যাক। যদি আমরা দেখি যে ভাইভ্যাক্সে কিন্তু সব স্টেজ গুলোই পাওয়া যায়, অর্থাৎ আর্লি ট্রোপোজয়েড, লেট ট্রোপোজয়েড, সিজন এবং গ্যামেটোসাইট প্রত্যেকটি স্টেজই কিন্তু পাওয়া যায় যদি আমরা ভাইভ্যাক্সের কথা দেখি। কিন্তু মনে রাখতে হবে, যদি সেটা ফ্যালসিপারাম হয়, ফ্যালসিপারামের ক্ষেত্রে শুধুমাত্র আমরা রিং স্টেজ এবং গ্যামেটোসাইটিক স্টেজ পাই। এবং যে রিং স্টেজ গুলো পাই, সেই রিং স্টেজ গুলো হচ্ছে একদম আর্লি ট্রোপোজয়েড। অর্থাৎ আমরা কোন কোন স্টেজ ফ্যালসিপারামের ক্ষেত্রে পাই, গ্যামেটোসাইটের ক্ষেত্রে আমরা সব স্টেজ গুলোই পাই। কিন্তু যদি সেটা ফ্যালসিপারাম হয়, তাহলে আমরা কোন কোন স্টেজ পাই একটু আরেকটু দেখে নেওয়া যাক ভালো করে। যদি এটা ফ্যালসিপারাম হয়, ফ্যালসিপারামে আমরা কি কি পাই, গ্যামেটোসাইট, আমরা গ্যামেট পাই বা গ্যামেটোসাইট, আর পাই রিং ফর্ম। রিং ফর্ম মানে আর্লি ট্রোপোজয়েড। আমরা ফ্যালসিপারামের ক্ষেত্রে কিন্তু আমরা সিজন কিন্তু পাই না। কেন সিজন পাই না, কারণ এই সিজন গুলো কি হয়, এই সিজন ওলা যে আরবিসি গুলো, অর্থাৎ যে আরবিসি গুলো দ্যাট ইজ ইনফেক্টেড বাই সিজন, এগুলো আমাদের ইন্টারনাল যে ব্লাড ভেসেল, সেই ইন্টারনাল ব্লাড ভেসেলস থাকে। পেরিফেরাল ব্লাড স্মিয়ারে যে আরবিসি গুলো দ্যাট ইজ ইনফেক্টেড বাই সিজন, যে সমস্ত আরবিসি গুলোর মধ্যে সিজন স্টেজ ডেভেলপ হয়েছে, সেই সিজন স্টেজ কিন্তু আমাদের পেরিফেরাল ব্লাড স্মিয়ারে আসে না বা পেরিফেরাল ব্লাডে কিন্তু আসে না। সেগুলো ইন্টারনাল যে ব্লাড ভেসেলস রয়েছে বা ইন্টারনাল অর্গানের যে ব্লাড ভেসেলস গুলো রয়েছে সেখানে কিন্তু তারা থাকে। তাহলে আর যদি ভাইভ্যাক্স দেখি, ভাইভ্যাক্সে কিন্তু তিনটে স্টেজই প্রেজেন্ট থাকে। কোশ্চেন নাম্বার 62, হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট ভাইভ্যাক্স ফ্রম প্লাজমোডিয়াম, হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট ভাইভ্যাক্স ফ্রম প্লাজমোডিয়াম ট্রোপোজয়েড। অর্থাৎ ভাইভ্যাক্সের ট্রোপোজয়েড এবং ফ্যালসিপারামের ট্রোপোজয়েড, এই দুটোর মধ্যে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। দেখো আমি দেখিয়ে দিচ্ছি এখানে। প্রথম কথা হচ্ছে, যেগুলো যেগুলো ফ্যালসিপারাম,
সেই রিংগুলো কিন্তু খুব ছোট হয়, এবং সেই রিংগুলো খুবই ছোট হয়, জাস্ট এরকম শেপের হয়। কিন্তু যেগুলো ভাইভ্যাক্স এর ক্ষেত্রে যেটা হয়, ভাইভ্যাক্স এর ক্ষেত্রে কিন্তু রিং ফর্মটা অনেক বড় হয়, এবং এটা একটুখানি অ্যামিবয়েড শেপের হয়, একটু বড় হয় এবং একটু অ্যামিবয়েড শেপের হয়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম, একটু ছবিতে একটুখানি ব্যাপারটা ক্লিয়ার করে নিই, আমি ছবি দেখিয়ে ব্যাপারটা ক্লিয়ার করে নিই। এই যে ফ্যালসিপেরাম দেখতেই পাচ্ছ, ফ্যালসিপেরামের যে ট্রোপোজয়েড, সেগুলো কিন্তু, যে ট্রোপোজয়েড যে সাইটোপ্লাজমের যে শেপ, সেটা কিন্তু খুব একটা বেশি থাকে না। এবং এই যে ডটের মধ্যে, এটাকে বলা ক্রোমাটিন ডট, দ্যাট ইজ নিউক্লিয়াস। কিন্তু আমরা যদি ভাইভ্যাক্স দেখি, তবে এটা থেকেও পরিষ্কার একটা খুব সুন্দর একটা পিকচার এখানে দেখা যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ যে ফ্যালসিপেরামের যে ট্রোপোজয়েড স্টেজটা, সেটা কিন্তু একদম রিং এর মতো, এবং এখানে সাইটোপ্লাজম কন্টেন্ট খুব কম, এগুলো অনেক ছোট হয় শেপে। কিন্তু ভাইভ্যাক্স যদি হয়, কি হয়, ভাইভ্যাক্স এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ট্রোপোজয়েড যে স্টেজটা, সেটা কিন্তু অ্যামিবয়েড শেপের হয়, যেরকমটা এখানে দেখানো রয়েছে। তাহলে এই দুটো ভাবে আইডেন্টিফাই করতে পারে। অনেক সময় কি হয়, আরেকটা জিনিস দেখো এখানে, এই যে নিউক্লিয়াস বা যেটাকে বলে ক্রোমাটিন ডট, ফ্যালসিপেরামের ক্ষেত্রে একটা ট্রোপোজয়েটে এক বা দুটো দেখা যেতে পারে ক্রোমাটিন ডট, কিন্তু ভাইভ্যাক্স এর ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটাই ক্রোমাটিন ডট দেখতে পাবো। এখানে কিন্তু দুটো ক্রোমাটিন ডট থাকবে না। যেমন দেখুন, ওয়ান ট্রোপোজয়েট, এখানে একটা ট্রোপোজয়েটে একটাই মাত্র ক্রোমাটিন ডট বা একটাই মাত্র নিউক্লিয়াস থাকবে, কিন্তু যদি সেটা ফ্যালসিপেরাম হয়, সেখানে একটা বা দুটো ক্রোমাটিন ডট কিন্তু থাকতে পারে। তাহলে এইভাবে আমরা ফ্যালসিপেরাম এবং ভাইভ্যাক্সের যে ট্রোপোজয়েট ফর্ম, সেটাকে খুব সহজেই ডিফারেন্সিয়েট করে নিতে পারি। নাম্বার অফ মেরোজয়েট ইন সিজন্ট অ্যান্ড ভাইভ্যাক্স অ্যান্ড ফ্যালসিপেরাম। অর্থাৎ আমি বললাম যে ফ্যালসিপেরাম এবং সিজন্টের যে, এই ফ্যালসিপেরাম এবং ভাইভ্যাক্সের যে সিজন, যদিও ফ্যালসিপেরামের সিজনটা আমরা পেরিফেরাল ব্লাডে পাই না। অ্যাকচুয়ালি সিজন কি দিয়ে তৈরি হয় একটু দেখে নেওয়া যাক। সিজন তৈরি হয় মেরোজয়েট দিয়ে। এই যে এগুলোকে বলা হয় সিজন স্টেজ, দেখতেই পাচ্ছ তোমরা, দিস ইজ কল্ড সিজন, দিস ইজ কল্ড সিজন। কি হয়, ট্রোপোজয়েট ফার্দার সাবডিভাইডেড হয়ে এখানে সিজন তৈরি হয়। ঠিক আছে, সিজন কি দিয়ে তৈরি হয় না, এই সিজন স্টেজটা তৈরি হয় মেরোজয়েট দিয়ে। তো প্লাজমোডিয়াম ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখি যে এখানে টোটাল যে নাম্বার অফ মেরোজয়েড, এটা অ্যাকচুয়ালি আমাদের যে নাম্বার অফ মেরোজয়েড রয়েছে, সেই নাম্বার অফ মেরোজয়েড দিয়ে আমাদের আইডেন্টিফাই করতে হয় সিজনটের মধ্যে কতগুলো মেরোজয়েড রয়েছে। যদি সেটা ভাইভ্যাক্স হয়, ভাইভ্যাক্স এর ক্ষেত্রে আমরা জানি যে নাম্বার অফ মেরোজয়েড ইজ 18 to 24, এবং ফ্যালসিপেরামের ক্ষেত্রে এটা হচ্ছে 12 থেকে 24, 12 থেকে 24। তাহলে এইভাবে আমরা সিজনটাকে আইডেন্টিফাই করতে পারছি কোনটা কিসের সিজন। অর্থাৎ এটা ভাইভ্যাক্সের যদি হয়, তাহলে সেটা আমরা বলতে পারি যে 18 থেকে 24টা সিজনটা এখানে রয়েছে। আর যদি এটা প্লাজমোডিয়াম ক্যালসিফেরাম হয়, তাহলে আমরা বলতে পারি যে এখানে টোটাল নাম্বার অফ সিজন হচ্ছে 12 থেকে 24। তাহলে এই দুটো জিনিস এখানে মনে রাখতে হবে। সরি, একটু ভুল বললাম, ভাইভ্যাক্স, সরি ভুল বললাম, একটু জাস্ট একটু রেক্টিফাই করে নিচ্ছি আমি, একটু রেক্টিফাই করে নাও। ভাইভ্যাক্স যদি হয়, ভাইভ্যাক্স এর ক্ষেত্রে যেটা বললাম, নাম্বার অফ মেরোজয়েড, এটা হচ্ছে 12 থেকে 24। আর ফ্যালসিপেরামের ক্ষেত্রে হচ্ছে 18 থেকে 24। জাস্ট একটু রেক্টিফাই করে নাও। তাহলে এইভাবে আমরা মেরোজয়েটের যে নাম্বার, সেই নাম্বারকে আমরা কাউন্ট করে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি। তাহলে নাম্বার অফ মেরোজয়েট সিজন অফ ভাইভ্যাক্স এর ক্ষেত্রে কি বললাম, 12 থেকে 24টা মেরোজয়েট থাকে, আর ফ্যালসিপেরামের ক্ষেত্রে 18 থেকে 24টা থাকে। নাও মুভ টু দ্য নেক্সট কোশ্চেন, সুপনার ডট অ্যান্ড মোরের ডট। যখন আমরা দেখি যে কোনো আরবিসি ম্যালেরিয়া দ্বারা ইনফেক্টেড হয়, when a RBC is infected by malaria, we found many types of malarial pigment. এই ম্যালেরিয়াল পিগমেন্ট গুলোকে বলা হয় সুপনার ডট, এবং একটাকে বলা হয় মৌরের ডট। তো এই যে সুপনার ডট এটা পাওয়া যায় ভাইভ্যাক্স এর ক্ষেত্রে।
আর মৌরের ডট আমরা পাই, বা মৌরের ক্লেপ্ট অনেক সময় বলা হয় এটাকে, এটা আমরা পাই ফ্যালসিপেরামের ক্ষেত্রে। ট্রোপোজয়েড স্টেজ বা সিজন স্টেজ যখন আমরা, বিশেষ করে ট্রোপোজয়েড স্টেজে আমরা এই ডট গুলো খুব সুন্দর বুঝতে পারি। এগুলো অ্যাকচুয়ালি ব্রাউন কালারের পিগমেন্টের মতো মনে হয়, এবং এগুলোকে বলা হয় ম্যালেরিয়াল পিগমেন্ট। এই ম্যালেরিয়াল পিগমেন্ট গুলো ইনফেক্টেড যে আরবিসি, সেই ইনফেক্টেড আরবিসি তে আমরা দেখতে পাই। তাহলে সুপনার ডট ভাইভেক্সে দেখা যাচ্ছে, আর মৌরের ডট অথবা মৌরের ক্লেপস দেখা যাচ্ছে ফ্যালসিপেরামের ক্ষেত্রে। বেস্ট স্টেন ফর ম্যালেরিয়া প্যারাসাইট আইডেন্টিফিকেশন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ম্যালেরিয়ার প্যারাসাইটকে আমরা যে কোনো আইডেন্টিফিকেশনের জন্য আমরা যে কোনো রোমানস্কি স্টেন ইউজ করতে পারি। সেটা লিসম্যান স্টেন হতে পারে, সেটা জিমসা হতে পারে, বা সেটা অন্য কোনো রোমানস্কি স্টেন হতে পারে। কিন্তু ম্যালেরিয়া প্যারাসাইটের জন্য সব থেকে ভালো স্টেন যেটা, সেটা কিন্তু জিমসা। জিমসা স্টেন। তো জিমসা স্টেন ইজ বেস্ট ফর ম্যালেরিয়া প্যারাসাইট আইডেন্টিফিকেশন। আরেকটা স্টেন রয়েছে জেএসবি স্টেন, যশবন্ত স্টেন ভট্টাচার্য স্টেন, যদিও সেটা প্র্যাকটিক্যালি ইউজ করা হয় না। যদি কোশ্চেন এরকম করে যে বেস্ট স্টেন ফর ম্যালেরিয়া প্যারাসাইট, তোমরা বলবে জিমসা স্টেন ইজ দ্য বেস্ট ফর ম্যালেরিয়া প্যারাসাইট। আরেকটা জিনিস এখানে মনে করিয়ে দিই, যখন আমরা লিসম্যান স্টেন করি, লিসম্যান স্টেনের যে বাফার থাকে, লিসম্যান স্টেন যদি হয়, লিসম্যান স্টেন একটুখানি একটা মডিফিকেশন দরকার পড়ে। তো লিসম্যান স্টেন দিয়ে যখন আমরা কোনো পিভিএস স্টেন করি, সেক্ষেত্রে আমরা জানি যে যে বাফার ইউজ করি, সেই বাফারে যে পিএইচ, বাফার পিএইচটা সাধারণত হয় কত, 6.8, মানে স্লাইটলি অ্যাসিডিক হয়। কিন্তু যখন আমরা ম্যালেরিয়া প্যারাসাইট বা যে অন্য কোনো হিমো প্যারাসাইটকে আইডেন্টিফিকেশন করতে চাইছি, তখন কিন্তু আমাদের বাফার ইউজ করতে হয় 7.2, স্লাইটলি অ্যালকালাইন। যদি আমরা ম্যালেরিয়া ডায়াগনোসিস করার জন্য সেই ব্লাড স্মিয়ারটাকে ডিসমেন দ্বারা স্টেন করি, তখন তার বাফারের পিএইচ হতে হবে 7.2। তাহলে এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। যদিও যদি জিজ্ঞেস করে বেস্ট টেন জিমসা স্টেনটা কি, তোমরা বলবে। হোয়াট ইজ রিল্যাপস অন ম্যালেরিয়া? রিল্যাপস অফ ম্যালেরিয়া মানে কি? রিল্যাপস অফ ম্যালেরিয়া মানে হচ্ছে যখন ধরো করো একজন ম্যালেরিয়া ইনফেক্টেড পার্সন, ধরো সে সম্পূর্ণ ভালো হয়ে গেল, কিন্তু দেখা গেল যে কিছু বছর পর, 2 বছর বা 3 বছর পর তার আবার নতুন করে ম্যালেরিয়া তৈরি হলো। এটাকে বলা হয় রিল্যাপস অফ ম্যালেরিয়া। আর কিন্তু ম্যালেরিয়া ইনফেকশন হলো না, মানে ম্যালেরিয়ার কোনো প্যারাসাইট তার শরীরে ঢুকলো না। হঠাৎ করে দেখা গেল তার ম্যালেরিয়া 1 বছর 6 মাস বা 2 বছর পর তার হঠাৎ করে ম্যালেরিয়া হলো, এটাকে বলে রিল্যাপস অফ ম্যালেরিয়া। রিল্যাপস অফ ম্যালেরিয়া কখন হবে? রিল্যাপস অফ ম্যালেরিয়া তখনই হতে পারে যখন কোনো মেরোজয়েট, যেটা আমি বললাম, দ্যাট ইজ ফর্ম ইন দ্য লিভার, যখন সিজন, যখন যখন আমাদের স্পোরোজয়েড গুলো যখন ডিভিশন হয় লিভারের মধ্যে, তখন কি হয়, লিভারের হেপাটোসাইটের মধ্যে, আমি একটু আগেই দেখালাম, আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি। এই ছবিটা একটু ভালো করে দেখো। এখানে কি হয় বলেছিলাম যে স্পোরোজয়েড গুলো, এদের মধ্যে সেল ডিভিশন হয়, সেল ডিভিশন হলে তৈরি হয় আলটিমেটলি প্রচুর পরিমাণে মেরোজয়েড, এবং এই মেরোজয়েড গুলো রাপচার করে লিভার সেল থেকে বেরিয়ে আসে। এবার কি হয়, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এই যে মেরোজয়েড গুলো, এই মেরোজয়েড গুলো এই হেপাটোসাইটের মধ্যেই, হেপাটোসাইটের মধ্যে লেটেন্ট অবস্থায় থাকে। অর্থাৎ সেই মেরোজয়েড গুলো এমনি জাস্ট লেটেন্ট অবস্থায় থেকে যায়। এবং কি হয়, এই মেরোজয়েড গুলো হঠাৎ করে আবার মানে অন টাইপ অফ এটা হাইবারনেশনে চলে যায়, মানে মেরোজয়েড গুলো আর কিছু করে না, মেরোজয়েড গুলো ওখানেই থেকে যায়। এবার কি হয়, এবার কিছুদিন পর বা কিছু বছর পর দেখা গেল যে সেই মেরোজয়েড গুলো আবার অ্যাক্টিভ হলো, এবং সেই পেশেন্টের আবার ম্যালেরিয়া তৈরি হলো। দিস ইজ কল্ড রিল্যাপস অফ ম্যালেরিয়া। তাহলে রিল্যাপস অফ ম্যালেরিয়া এটা দেখা যায় শুধুমাত্র ভাইরাক্সের ক্ষেত্রে, মনে রাখতে হবে। ভাইরাক্সের ক্ষেত্রে আমরা রিল্যাপস অফ ম্যালেরিয়া দেখতে পাই। এখানে কি হয়, এখানে মেরোজয়েড গুলো লিভারের মধ্যে, যে ইনফেক্টেড হয়েছে তার লিভারের মধ্যে বা হেপাটোসাইটের মধ্যে সেই মেরোজয়েড গুলো বহুদিন ধরে থেকে যায় লেটেন্ট অবস্থাতে, এবং কোনো কারণে যখন সেই মেরোজয়েড গুলো আবার রিঅ্যাক্টিভেট হয়ে বা রিভাইভ হয়ে যায়, তখন তারা কিন্তু ম্যালেরিয়া তৈরি করতে পারে। তাহলে এটাকে বলা হয় রিল্যাপস অফ ম্যালেরিয়া, এবং এটা প্লাজমোডিয়াম ফ্যালসিপারামে দেখা যায় না। এটা আমরা কোথায় দেখতে পাই? এটা দেখতে পাই ভাইরাসের ক্ষেত্রে। তাহলে এটা কোথায় দেখা যায়, এটা মনে রাখতে হবে। রিল্যাপস অফ ম্যালেরিয়া ইজ ফাউন্ড ইন প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। সেই কারণের জন্য এই মেরোজয়েড গুলোকে অনেক সময় হিপনোজয়েডও বলা হয়। হিপনোজয়েড অর্থাৎ যে মেরোজয়েড গুলো
আমাদের যে মেরোজেগুলো অ্যাকচুয়ালি লিভারে থেকে যাচ্ছে এবং সেগুলোকে আমরা অনেক সময় হেপনোজয়েডও বলে থাকি। নেক্সট কোশ্চেন, নেম দ্য অ্যান্টিজেন ডিটেক্টেড ইন র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আস্কড মেনি টাইম ইন দ্য ইন্টারভিউ। দু রকম অ্যান্টিজেন রয়েছে, দু ধরনের অ্যান্টিজেন সাধারণত হয়ে থাকে, যেটা আমরা ম্যালেরিয়া প্যারাসাইট ডুয়েল অ্যান্টিজেন বা ম্যালেরিয়া প্যারাসাইট র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি। একটি হচ্ছে HRP2, আরেকটি হচ্ছে LDH, প্লাজমোডিয়াম LDH। যদি HRP2 যদি পজিটিভ হয়, তাহলে আমাকে বুঝতে হবে এখানে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম রয়েছে। আর যদি LDH পজিটিভ হয়, তাহলে আমাকে বুঝতে হবে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স পজিটিভ আছে। তাহলে দু ধরনের অ্যান্টিজেন আমরা এখানে ইউজ করি, দু ধরনের অ্যান্টিজেনকে ডায়াগনোসিস করে আমরা দেখি যে এখানে কোনো ম্যালেরিয়া ইনফেকশন রয়েছে কিনা। একটি হচ্ছে HRP2 আর একটি হচ্ছে প্লাজমোডিয়াম LDH। HRP2 মানে হচ্ছে হিস্টিডিন ডিস প্রোটিন এবং PLDH মানে হচ্ছে ল্যাকটেট প্লাজমোডিয়াম ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ। তাহলে প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের ক্ষেত্রে HRP2 আর প্লাজমোডিয়াম LDH হচ্ছে প্লাজমোডিয়াম ভাইরাস। তাহলে এই দুটোর নাম ভালো করে একটুখানি দেখে রাখতে হবে। হাউ ডু ইউ পারফর্ম ওয়েট প্রিপারেশন অফ মাইক্রোফাইলেরিয়া? মাইক্রোফাইলেরিয়া মানে উচেরিয়া ব্যাংকপটির কথা এখানে বলছে। তো উচেরিয়া ব্যাংকপটি বা যদি মাইক্রোফাইলেরিয়া ইনফেকশন হয়, তখন সেটাকে আমরা কিভাবে ওয়েট প্রিপারেশন করতে পারি। প্রথম কথা হচ্ছে, মাইক্রোফাইলেরিয়া বা উচেরিয়া ব্যাংকপটির ক্ষেত্রে আমাদের একটি ব্লাড কালেকশনের টাইম থাকে। সেই ব্লাড কালেকশনটা কখন থেকে কখনের মধ্যে করতে হয় না, প্রেফারেবল অন্য সময়তেও করা যায়, বাট দিস টাইম ইজ প্রেফার্ড রাত্রি 10টা থেকে দুটো পর্যন্ত। এই সময়ের মধ্যে আমাদের ব্লাডটা কালেকশন করতে হয়। এবার কি করতে হয়, এবার যেটা আমরা করি সেটা হচ্ছে ওয়েট প্রিপারেশন করতে হবে। অর্থাৎ মাইক্রোফাইলেরিয়া বা উচেরিয়া ব্যাংকপটি যে মাইক্রোফাইলেরিয়া স্টেজ, সেই মাইক্রোফাইলেরিয়া গুলোকে আমরা মাইক্রোস্কোপে ভিজুয়ালাইজ করতে চাই। কিভাবে করতে হবে এটা? তো আমরা করতে পারি একটি সাইটেড ভায়াল, অর্থাৎ যেগুলো ব্লু টপ ভায়াল, সেই ব্লু টপ ভায়ালে আমরা একটু ব্লাড নেবো, যেগুলো ব্লু টপ ভায়াল হয় আর কি, পি টাইম ভায়াল যেগুলোকে বলা হয়, সেই ভায়ালগুলোতে আমাদের ব্লাড নিতে হবে এবং এই ব্লাড নিয়ে এই ব্লাডটাকে সেন্ট্রিফিউজ করতে হবে। তাহলে এখানে ব্লাড নেওয়া হলো, এই ব্লাড নিয়ে আমরা কি করব, ব্লাডটাকে সেন্ট্রিফিউজ করব। তো সেন্ট্রিফিউজ করলে কি হবে, সেন্ট্রিফিউজ করলে উপরে যে সুপারনেট্যান্ট হবে, সুপারনেট্যান্টটাকে আমাদের ডিসকার্ড করতে হবে। ডিসকার্ড করে এবার যে আমরা এখানে ডিপোজিটটা পাবো, যা প্যাকড আরবিসি যেটা পাবো, এই প্যাকড আরবিসির একটা ওয়েট প্রিপারেশন করতে হবে। নর্মাল স্যালাইন 1 ড্রপ নর্মাল স্যালাইন আর 1 ড্রপ সুপারনেট্যান্ট, এই দুটো জিনিসকে অ্যাড করে আমরা মাইক্রোস্কোপে 40x এ ফোকাস করে দেখবো whether there is a any microfilaria is present or not। তাহলে এইভাবে আমরা করতে পারি। তাহলে এটাকে বলে ওয়েট প্রিপারেশন অফ মাইক্রোফাইলেরিয়া। তাহলে একটি সাইটেড ভায়াল নিলাম, সাইটেড ভায়ালে আমরা 1 to 1.5 ml ব্লাড নিলাম, ব্লাড নিয়ে সেটাকে ভালো করে সেন্ট্রিফিউজ করলাম, সেন্ট্রিফিউজ করে সুপারনেট্যান্ট যেটা হবে, সুপারনেট্যান্ট উই শুড ডিসকার্ড দ্য সুপারনেট্যান্ট, এবং যে ডিপোজিটটা থাকবে সেই ডিপোজিটটাকে আমরা 1 ড্রপ নর্মাল স্যালাইনে 1 ড্রপ নিয়ে সেখানে আমরা একটা কভারসি চাপা দিয়ে দেবো, কভারসি চাপা দিয়ে সেটাকে 40x এ ফোকাস করে দেখতে হবে। হোয়াট ইজ কাইলুরিয়া? কাইলুরিয়া মানে কি? কাইলুরিয়া মানে হচ্ছে লিকেজ অফ কাইল ইনটু আওয়ার ব্লাড। এখানে কি হয়, যে লিম্ফ্যাটিক সিস্টেম রয়েছে, যখন যখন হিউম্যানের বডিতে যখন আমাদের অ্যাডাল্ট ওয়ার্ম যেগুলো যেগুলো অ্যাডাল্ট ওয়ার্ম, সেই অ্যাডাল্ট ওয়ার্ম গুলো যখন আমাদের লিম্ফ্যাটিক চ্যানেলগুলোকে ব্লক করে দেয়, লিম্ফ্যাটিক চ্যানেলগুলোকে ব্লক করলে কি হয়, স্বাভাবিকভাবেই লিম্ফ গ্ল্যান্ডের বা লিম্ফ ভেসেলের উপর একটা প্রেশার পড়ে। প্রেশার পড়লে কি হয়, লিম্ফ যে সেগুলো লিম্ফ ভেসেল গুলো কি হয়, রাপচার করে যায়। রাপচার করলে কি হয়, লিম্ফ যেগুলো রয়েছে সেই লিম্ফ গুলো আমাদের ডাইরেক্টলি ইউরিনের থ্রু দিয়ে বা কিডনির মাধ্যমে পাস হয়, সেগুলো ইউরিনের সঙ্গে বেরিয়ে যায়। এবং ইউরিনের যে কালার, সেই কালারটা কিরকম হয়, মিল্কি হোয়াইট। তাহলে এখানে কি হয়েছে, ইউরিনের যে কালার সেটা হয়ে যায় মিল্কি হোয়াইট। একদম মিল্কি হোয়াইট হয়ে যায়। তাহলে মিল্কি হোয়াইট ইউরিন যখন আমরা পাবো, তখন বুঝতে হবে যে দ্য পেশেন্ট ইজ সাফারিং ফ্রম মাইক্রোফাইলিয়ার ইনফেকশন। অর্থাৎ উচিলিয়া ব্যাংককটি যে অ্যাডাল্ট প্যারাসাইট গুলো,
সেই অ্যাডাল্ট প্যারাসাইট গুলো অ্যাকচুয়ালি লিম্ফ্যাটিক চ্যানেল গুলোকে বা লিম্ফ্যাটিক ভেসেল গুলোকে ব্লক করে দেয়। লিম্ফ্যাটিক ভেসেল গুলোকে ব্লক করলে কি হয়, প্রেশার ক্রিয়েট হয়, প্রেশার করলে কি হয়, লিম্ফ্যাটিক ভেসেল গুলো রাপচার করে যায় এবং সেই লিম্ফ গুলি আমাদের ডাইরেক্টলি ব্লাডে চলে আসে এবং ব্লাডের থ্রু দিয়ে কিডনির মাধ্যমে ফিল্টার হয়ে আমাদের ইউরিনের মধ্যে চলে আসে এবং সে সহজেই আমরা ইউরিনটাকে মিল্কি হোয়াইট কালার দেখতে পাই। And this is called chyluria. Infective form of Puchilia bancrofti. Puchilia bancrofti যে ইনফেক্টিভ ফর্ম সেটা মনে রাখতে হবে, থার্ড স্টেজ লার্ভা। থার্ড স্টেজ লার্ভা কি হয় যখন আমাদের ব্লাডের মধ্যে থাকে মাইক্রোফাইলেরিয়া থাকে। তো এই যে মাইক্রোফাইলেরিয়া দ্যাট ইজ সাকড আপ বাই দ্য মসকিউটো, কিউলেক্স মসকিউটো যখন ব্লাড রক্ত পান করে তখন এই যে মাইক্রোফাইলেরিয়ার যে ফর্মগুলো, সেই মাইক্রোফাইলেরিয়ার ফর্মগুলো আমাদের মশার শরীরে চলে যায় এবং সেখান থেকে তৈরি হয় থার্ড স্টেজ লার্ভা। এবং সেই থার্ড স্টেজ লার্ভাগুলো যখন আমাদের শরীরকে ইনফেক্ট করে তখন এই থার্ড স্টেজ লার্ভা থেকে আবার অ্যাডাল্ট ওয়ার্ম তৈরি হতে পারে। তাহলে এটার একটা লিস্ট আমি কমপ্লিট লিস্ট দিয়ে দেবো যে কোন প্যারাসাইটের কি কি ইনফেক্টিভ ফর্ম হতে পারে, সেটা সম্বন্ধে আমি একটা লিস্ট আমি ইউটিউবে আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে যাই হোক, ইনফেক্টিভ ফর্ম অফ উচেরিয়া ব্যাংকফটি ইজ কল্ড থার্ড স্টেজ লার্ভা। নেক্সট কোশ্চেন, নেম সাম প্রোটোজোয়া এন্ড হেলমিন্থ। এবার একটু দেখে নেওয়া যাক যে এই প্রোটোজোয়া আর হেলমিন্থের ব্যাপারটা সম্বন্ধে একটু ক্লিয়ার আইডিয়া আমরা রেখে দিই। তো দু ধরনের প্যারাসাইট জেনারেলি হয়, একটাকে বলা হয় প্রোটোজোয়া প্যারাসাইট আর একটাকে বলা হয় হেলমিন্থ প্যারাসাইট। দু ধরনের প্যারাসাইট প্রেজেন্ট থাকে। তো প্রোটোজোয়া মানে কি, প্রোটোজোয়া মানে যেগুলো হচ্ছে ইউনিসেলুলার, অর্থাৎ যেটা একটা মাত্র সেল দিয়েই যে প্যারাসাইট গুলো তৈরি হয় তাকে বলা হয় প্রোটোজোয়া। প্রোটোজোয়া আবার টোটাল 4 ধরনের হয়, অ্যামিবা, ফ্ল্যাজেলেটস, সিলিয়েট এবং স্পোরোজোয়া। অ্যামিবার মধ্যে কে থাকে, ইন্টামিবা হিস্টোলাইটিকা। ফ্ল্যাজেলেটস এর মধ্যে থাকে জিয়ারডিয়া লাম্বিয়া, লিসমেনিয়া ডোনোভ্যানি। সিলিয়েটস এর মধ্যে থাকে ব্যালেন্টিডিয়াম কোলাই। আর স্পোরোজোয়ার মধ্যে থাকে টক্সোপ্লাজমা গন্ডি এবং একটু আগে যেটা বললাম ম্যালেরিয়া। তাহলে এগুলো হচ্ছে প্রোটোজোয়া। তাহলে প্রোটোজোয়ার মধ্যে যে প্যারাসাইটিক ইনফেকশন তোমরা বলতেই পারো যে এন্টামিবা হিস্টোলাইটিকা, এন্টামিবা কোলাই, অথবা জিয়ারডিয়া লাম্বিয়া, অথবা ম্যালেরিয়া প্যারাসাইট প্লাজমোডিয়াম ভাইরাস, এগুলো প্রোটোজোয়ার মধ্যে পড়ে। আর হেলমিন্থ কোনগুলো, হেলমিন্থ মানে হচ্ছে যেগুলো হচ্ছে মাল্টি সেলুলার, অর্থাৎ যেই প্যারাসাইট গুলো আমরা চোখে দেখতে পাই, আমরা নেকেড আইতে দেখতে পাই। যেমন হচ্ছে রাউন্ড ওয়ার্ম, এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটাকে বলা হয় নিমাটোড আর এটাকে বলা হয় ফ্ল্যাট ওয়ার্ম। নিমাটোড মানে হচ্ছে রাউন্ড ওয়ার্ম বা যেটাকে বাংলাতে বলা হয় গোলকৃমি। আর ফ্ল্যাট ওয়ার্ম আবার দু রকমের হয়। ফ্ল্যাট ওয়ার্ম মানে হচ্ছে চ্যাপ্টা কৃমি। তো চ্যাপ্টা কৃমির মধ্যে আমরা দু রকমের কৃমি দেখতে পাই, একটা সিস্টোড যেটাকে বলা হয় টেপ ওয়ার্ম আর একটাকে বলা হয় ট্রিমাটোড। তাহলে এই ক্লাসিফিকেশন গুলো ভালো করে পড়ে রাখতে হবে। তাহলে জিজ্ঞেস করতে পারে যে নিমাটোডস এর নাম করো। নিমাটোডস এর নাম, নিমাম কথাটার মানে হচ্ছে রাউন্ড, নিমাটোডস কথাটার মানে হচ্ছে রাউন্ড ওয়ার্ম। তাহলে কি কি, অ্যাসকারিস লুম্বিকয়েডিস, এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস, স্ট্রঙ্গাইলডিস, টার্কোরালিস, এইগুলো হচ্ছে সমস্ত কিছু রাউন্ড ওয়ার্মের মধ্যে পড়ে। আর ফ্ল্যাট ওয়ার্মের মধ্যে কোনগুলো পড়ে, টিনিয়া সোলিয়াম, টিনিয়া সালিনাটা, এইগুলো পড়ে সিস্টোডের মধ্যে। এবং এটা ভেসিকুলা হেপাটিকা বা লিভার ফ্লুক যেটাকে বলা হয় সেটা সেটা পরে হচ্ছে ট্রিমাটোডের মধ্যে। তাহলে এই ক্লাসিফিকেশন গুলো জাস্ট একটুখানি দেখে নিতে হবে, জাস্ট ছবির মতো মনে রাখতে হবে। ছবি থেকে মনে রাখলে আমার মনে হয় যে এগুলো মুখস্থ করলে যতটা ভালো হবে, ছবি থেকে পড়লে বা ছক দেখে পড়লে, ঠিক এই ছকটা ফলো করলে তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবে। এবং অবশ্যই তোমরা উত্তরের সঙ্গে ছবিটাকে কোরিলেট করতে হবে, তাহলে ব্যাপারটা আরো ভালোভাবে মাথার মধ্যে রয়ে যাবে। তাহলে প্রোটোজোয়ার নাম আমি বলে দিয়েছি, হেলমিন্থের নামও বলে দিলাম। হাউ ডু ইউ আইডেন্টিফাই এন্টামিবা হিস্টোলাইটিকা সিস্ট? তো এন্টামিবা হিস্টোলাইটিকা এর সিস্ট দু রকম ফর্ম অ্যাকচুয়ালি প্রত্যেকটার ক্ষেত্রে আমরা দেখতে পাই। একটিকে বলা হয় সিস্ট আর একটাকে বলা হয় ট্রোপোজয়েড। তো এখানে এন্টামিবা হিস্টোলাইটিকা যে সিস্ট, সেই সিস্টটাকে আইডেন্টিফাই করতে গেলে আমাদের প্রথমে ভালো করে মাইক্রোস্কোপে দেখতে হবে। তো আমরা দেখতে পাবো যে এইরকম ধরনের একটা স্ট্রাকচার, যেরকমটা এখানে দেখানো রয়েছে, ঠিক এরকম ধরনের একটা স্ট্রাকচার আমরা দেখতে পাবো। এন্টামিবা হিস্টোলাইটিকা সিস্ট আইডেন্টিফাই করতে গেলে আমাদের দেখতে হবে যে এখানে নিউক্লিয়াসের নাম্বার অফ নিউক্লিয়াস কত। এন্টামিবা হিস্টোলাইটিকা যদি হয় তাহলে ম্যাক্সিমাম 4টে নিউক্লিয়াস এখানে থাকতে পারে, ম্যাক্সিমাম 4 নিউক্লিয়াস আমরা দেখতে পাই। এবং যদি এন্টামিবা কোলাই হয়
এন্টামিবা কোলাই বা এন্টামিবা হার্টম্যানি এগুলো হচ্ছে নন প্যাথোজেনিক ফর্ম অফ অ্যামিবা। কোলাই এর ক্ষেত্রে আমরা 1 থেকে 8টা পর্যন্ত ম্যাক্সিমাম নিউক্লিয়াস দেখতে পাই, এবং যদি সেটা এন্টামিবা হিস্টোলাইটিকা হয় তাহলে নাম্বার অফ নিউক্লিয়াস ইজ 1 to 4। 1টা 2টো 3টে 4টে 4টা নিউক্লিয়াস আমরা এখানে দেখতে পাচ্ছি সিস্টের মধ্যে। আর যদি এন্টামিবা কোলাই হয় তাহলে আমরা এখানে 1 থেকে 8টা নিউক্লিয়াস দেখতে পাই। এবারে এই এন্টামিবা হিস্টোলাইটিকা বা এন্টামিবা কোলাই এগুলোর মধ্যে ডিফারেন্সিয়েট করা একটু মুশকিল হয়ে পড়ে, কারণ যদি এখানে 4টে যদি থাকে নিউক্লিয়াস তাহলে এটা এন্টামিবা কোলাইও হতে পারে, আবার এন্টামিবা হিস্টোলাইটিকাও হতে পারে। যদিও এন্টামিবা হিস্টোলাইটিকা মোস্টলি কমন, সেহেতু আমরা এন্টামিবা হিস্টোলাইটিকা যে আইডেন্টিফাইং ক্যারেক্টার অর্থাৎ quadrinucleated cyst, that is the most important point, quadrinucleated cyst আমরা দেখতে পাই, এবং এই quadrinucleated cyst হচ্ছে অ্যাকচুয়ালি ইনফেক্টিভ ফর্ম অফ এন্টামিবা হিস্টোলাইটিকা। এছাড়া আমরা স্টুলের মধ্যে বাইনিউক্লিয়েটেড সিস্টও দেখতে পাই বা ট্রাইনিউক্লিয়েটেড সিস্টও আমরা দেখতে পাই। তাহলে হাউ টু আইডেন্টিফাই দ্য এন্টামিবা হিস্টোলাইটিকা সিস্ট? The shape of the entamoeba histolytica is rounded and it contains 1 to 4 nucleus. How do we identify the cyst of Giardia lamblia? Giardia lamblia যে cyst হয় সেটা মেইনলি কিরকম দেখতে দেখে নেওয়া যাক। এই যে Giardia lamblia যে cyst, এই cyst হয় ওভাল শেপ। এবং যদি আমরা দেখি যে ট্রোপোজয়েড শেপ কিরকম, ট্রোপোজয়েড শেপ হচ্ছে টেনিস র্যাকেটের মতো। তাহলে দুরকম আমরা ফর্ম এখানে দেখতে পাই। একটি হচ্ছে ট্রোপোজয়েড ফর্ম, দ্যাট ইজ নট ইনফেক্টিভ ফর্ম, এবং ট্রোপোজয়েড ফর্ম হচ্ছে কিরকম দেখতে, না টেনিস র্যাকেটের মতো দেখতে, টেনিস র্যাকেট। আর ইনফেক্টিভ ফর্ম সিস্ট সেটা কিরকম দেখতে হয়, সেটা অনেকটা ওভাল শেপ দেখতে হয়, ওভাল শেপ। অনেকটা এই ধরনের এরম ধরনের দেখতে হয়, ওভাল শেপ দেখতে হয়। ঠিক আছে। অনেক সময় এরকম কোশ্চেনও জিজ্ঞেস করতে পারে যে যে জিআরডিএ লাম্বিয়া ট্রোপোজয়েডের একটা স্পেশাল টাইপ অফ শেপ রয়েছে, শেপটার নাম কি? শেপটা বলতে হবে টেনিস র্যাকেট শেপ, টেনিস র্যাকেট শেপ বললেই হবে। তাহলে সিস্টের ফর্ম, হাউ টু আইডেন্টিফাই সিস্ট? সিস্ট ইজ ওভাল ফর্ম and ট্রোপোজয়েড ইজ টেনিস র্যাকেট ফর্ম। Now, question number 74. ইনফেক্টিভ ফর্ম অফ অ্যাসকারিস লুম্বিকয়েডিস। অ্যাসকারিস লুম্বিকয়েডিস এর ইনফেক্টিভ ফর্ম জিজ্ঞেস করেছেন। তো প্রথম কথা হচ্ছে অ্যাসকারিস লুম্বিকয়েডিস এর জাস্ট একটু আমরা লাইফ সাইকেলটা দেখে নিই। এটা হচ্ছে অ্যাসকারিস লুম্বিকয়েডিস এর লাইফ সাইকেল। তো এখানে ইনফেক্টিভ ফর্ম, এই ইনফেক্টিভ ফর্ম হচ্ছে এমব্রায়োনেটেড এগ। তাহলে অ্যাসকারিস লুম্বিকয়েডিস এটা অবশ্যই একটা নিমাটোডের অন্তর্ভুক্ত একটা প্যারাসাইট অর্থাৎ গোলকৃমি। এর যে ইনফেক্টিভ ফর্ম, সেই ইনফেক্টিভ ফর্মের নাম হচ্ছে এমব্রায়োনেটেড এগ উইথ L3 লার্ভা। অর্থাৎ এগ কিন্তু ইনফেক্টিভ ফর্ম নয়, অর্থাৎ শুধুমাত্র যে এগ। দু রকম এগ হয় অ্যাসকারিস লুম্বিকয়েডিস এর, একটাকে বলা হয় ফার্টিলাইজড এগ, আরেকটাকে বলা হয় আনফার্টিলাইজড এগ। আনফার্টিলাইজড এগ এর কোনো ফার্দার ডেভেলপমেন্ট হয় না, ফার্টিলাইজড এগটা ডেভেলপমেন্ট হয়, এবং ফার্টিলাইজড এগ এনভায়রনমেন্টে এদের ডেভেলপমেন্টটা হয়, এবং এই এনভায়রনমেন্টে ডেভেলপমেন্ট হতে হতে এর মধ্যে তৈরি হয় লার্ভা। এবং কোনো কন্টামিনেটেড ফুডের সাথে যদিও আমরা এগ উইথ লার্ভাকে আমরা ইনজেস্ট করে ফেলি, তাহলে সেখান থেকে কিন্তু ইনফেকশন তৈরি হতে পারে অ্যাসকারিস লুম্বিকয়েডিস। তাহলে অ্যাসকারিস লুম্বিকয়েডিস এর যে ইনফেক্টিভ ফর্ম সেটা মনে রাখতে এগ বললে শুধু হবে না, কি বলতে হবে? ইনফেক্টিভ স্টেজ ইজ এমব্রায়োনেটেড এগ, অর্থাৎ দ্য এগ দ্যাট কন্টেইনস লার্ভা। তো সেটাই হচ্ছে ইনফেক্টিভ ফর্ম। এগ ইজ নট সোল এগ, উইদাউট লার্ভা ইজ নট ইনফেক্টিভ ফর্ম এট অল। এটা কিন্তু ভালো করে একটু দেখে নিতে হবে। হাউ টু পারফর্ম ওয়েট প্রিপারেশন অফ স্টুল, কিভাবে আমরা স্টুলের ওয়েট প্রিপারেশন করি? স্টুলের যে ওয়েট প্রিপারেশন সেটা দুভাবে করা হতে পারে, একটা হচ্ছে নর্মাল স্যালাইন দিয়ে, আর একটা হচ্ছে লুগোল সায়োডিন দিয়ে। নর্মাল স্যালাইন দিয়ে আমরা যে সমস্ত এগ ওভাগুলো রয়েছে সেই ওভাগুলোকে খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো, এবং যেগুলো খুব ছোট, যেগুলো অ্যাকচুয়ালি খুব ছোট ছোট, যেগুলো সিস্ট বা ট্রোপোজয়েড বলি আমরা, সিস্ট ট্রোপোজয়েডকে নর্মাল স্যালাইনে আইডেন্টিফাই করা একটু চ্যালেঞ্জিং, একটু ডিফিকাল্ট হয়ে পড়ে। সেই জন্য আমরা কি করি, লুগোল সায়োডিন ইউজ করি। লুগোল সায়োডিন ইউজ করলে কি হবে? লুগোল সায়োডিন ইউজ করলে আমরা খুব সহজেই
লুগোল সাইডিন ইউজ করলে আমরা খুব সহজে এই সমস্ত প্যারাসাইট গুলোকে সহজে বুঝতে পারবো। লুগোল সাইডিন কি করে, এই সমস্ত যে সিস্ট বা ট্রোপোজয়েড সেগুলোকে কি করে, সেগুলোকে হালকা স্টেন করে দেয়। স্টেন করলে কি হয়, আমাদের আইডেন্টিফাই করতে এগুলোকে অনেক সুবিধে হয়। সুতরাং সেই কারণের জন্য আমাদের লুগোল স্যালাইন এবং নর্মাল স্যালাইন দুটি ইউজ করা যেতে পারে। নর্মাল স্যালাইনের ক্ষেত্রে আমরা যে কোনো ওভা যেগুলো, অ্যাপার্ট ফ্রম সিস্ট অ্যান্ড ট্রোপোজয়েড, ওভা যেগুলো, সেই ওভাগুলোকে আমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারি। কিন্তু যদি সেটা সিস্ট এবং ট্রোপোজয়েড হয়, তখন নর্মাল স্যালাইনে এগুলোকে আইডেন্টিফাই করা একটু ডিফিকাল্ট হয়ে পড়ে। তখন সেই কারণের জন্য আমরা এখানে লুগোল স্যালাইন ইউজ করি। নেম সাম বাইল স্টেন অ্যান্ড নন বাইল স্টেন ওভা। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা বহু জায়গায় জিজ্ঞেস করেছে ইন্টারভিউতে এবং বিভিন্ন কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক এক্সামেও কিন্তু এসছে। নেম সাম বাইল স্টেন এবং নন বাইল স্টেন ওভা। আমি একটা নোট, একটা পিকচার আমি অলরেডি তোমাদের দিয়ে দেবো। এখানে আমার যে নোটটা রয়েছে, এখানে দেখো, এখানে পুরো কমপ্লিট একটা কনসাইজ ফরমেশনে একটা জিনিস রয়েছে। এখান থেকে তোমরা পুরোপুরি কোনটা নন বাইল স্টেন, কোনটা নন বাইল স্টেন নয়, সেগুলো তোমরা খুব সহজেই বুঝতে পেরে যাবে। এখান থেকে এই নোটটাকে একটু ভালো করে ফলো করো। তো যেগুলো যেগুলো নন বাইল স্টেন ওভা, সেগুলো সেগুলো কোনগুলো, যেমন হচ্ছে হুকওয়ার্মেট এগ ইজ নন বাইল স্টেন, হাইমেনোলিপিস নানা নন বাইল স্টেন, এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস নন বাইল স্টেন, বা টিনিয়া সোলিয়াম, টিনিয়া সাজিনাটা, ট্রাইচুরিস, ট্রাইচিউরা, অ্যাসকারিস লুমব্রিকয়েডিস, এগুলো সব হচ্ছে বাইল স্টেন। বাইল স্টেন এবং নন বাইল স্টেন এগের মধ্যে তফাৎটা কোথায় একটু দেখে নেওয়া যাক। একটু জাস্ট আমি এটা আইডেন্টিফিকেশনের জন্য বলছি, কারণ আমাদের আইডেন্টিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট এখানে। যতক্ষণ না পর্যন্ত আমরা একটা প্র্যাকটিক্যালি জিনিস দেখছি, ততক্ষণ কিন্তু আইডেন্টিফাই করা একটু মুশকিল হয়ে যায়। একটু একটু এটা দেখো, যেমনটা দেখো, এটা এটা বলেছি আমি অলরেডি যে একটা এন্টামি বা হিস্টোলাইটিকার একটা পিকচার। এটা হচ্ছে একটা সিস্টের পিকচার। সিস্ট কিরকম দেখতে হয় দেখতেই পাচ্ছ, একদম ব্রাউন কালার। অর্থাৎ এটা কিন্তু ব্রাউন কালার জেনারেলি হয় না, এখানে আমরা লুগোল সায়োডিনের প্রিপারেশন করেছি বলে এই সিস্টের কালার হয়ে গেছে ব্রাউন, লুগোল সায়োডিন। এবং সেটা খুব সহজেই আমরা মাইক্রোস্কোপে দেখতে পাই। যদি এটা যদি এমনি নর্মাল থাকতো, নর্মাল থাকলে কিন্তু অতটা সহজে আমরা আইডেন্টিফাই করতে পারতাম না। এই জন্য এটা হচ্ছে অ্যাকচুয়ালি কিসের কিসের প্রিপারেশন, না এটা হচ্ছে অ্যাকচুয়ালি লুগোল সায়োডিনের প্রিপারেশন। সেই জন্য আমরা এন্টামি বা হিস্টোলাইটিকাকে খুব সহজেই আইডেন্টিফাই করতে পারছি। জিআরডিএল আমি একটু কি বললাম, ওভাল। এবং ট্রোপোজয়েডের যে ফর্ম, সেই ট্রোপোজয়েডের ফর্ম বললাম কিরকম। না, এই যে ফর্মেশনটা, এটা হচ্ছে টেনিস র্যাকেটের মতো। এবং এখানে অবশ্যই ফ্লাজেলা থাকে, সেই জন্য এগুলোকে বলা হয় ফ্লাজেলা গোত্রের অন্তর্ভুক্ত প্যারাসাইট বা প্রোটোজোয়া। এই যে যখন আমরা নর্মাল স্যালাইনে যদি আমরা এগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করি, দেখো নর্মাল স্যালাইনে কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না অন্য মতো। এটা একটা নর্মাল স্যালাইন প্রিপারেশন, দিস ইজ দ্য প্রিপারেশন অফ নর্মাল স্যালাইন। এখানে কিন্তু অতটা ভালোভাবে আমরা প্যারাসাইট গুলোকে বুঝতে পারছি না, যতটা আমরা লুগোল সার্ডিন দিয়ে প্রিপারেশন করলে বুঝতে পারবো। তো এই যে কিছু ওভার রয়েছে যেগুলো বাইল স্টেন, এগুলো আমি এবার এগের কথা বলি বা ওভার কথা বলি। এই যে অ্যাসকারিস ডোমনিকয়েডিস এর ওভারটা দেখতে পাচ্ছ, এগুলো অলরেডি বাইল স্টেন। বাইল স্টেন মানে কিরকম দেখতে হবে, এগুলো ব্রাউন কালার। বাইল স্টেন কথাটার মানে হচ্ছে যেই ওভারগুলোর কালার হচ্ছে ব্রাউন। তাহলে এখানে অ্যাসকারিস ডোমনিকয়েডিস এর কালার হচ্ছে ব্রাউন, খুব সহজেই দেখে বোঝা যাচ্ছে। এই যে ওভারগুলো সব কি ব্রাউন কালারের। এই যে ওভারগুলো নর্মালি কোনো লুগোল স্যালাইন দিইনি, কিন্তু এটা জাস্ট নর্মাল স্যালাইন প্রিপারেশন, নর্মাল স্যালাইন ওয়েট প্রিপারেশন। এখানে দেখো ব্রাউন কালার দেখতে লাগছে, এখানেও ব্রাউন কালার দেখতে লাগছে। আবার যদি আমরা অন্য কোনো প্যারাসাইট ওভা দেখি, ধরো আমি অন্য দেখাচ্ছি একটা, ধরো এইটা, এটা হচ্ছে অ্যাঙ্কাইলোস্টোমা ডোনাডিলি একটা বা হুকওয়ার্মের একটা ওভা। দেখো এখানে ওভাগুলো কিন্তু নন বাইল স্টেন, এখানে কিন্তু কোনো রকম পিগমেন্টেশন নেই। যে আগেরগুলো যেমন ব্রাউন কালারের ছিল, এগুলো কিন্তু কোনো ব্রাউন কালারের কোনো ব্যাপার নেই। এখানে কোনো ব্রাউন কালারের ব্যাপার নেই, এগুলো হচ্ছে সব ওই জন্য নন বাইল স্টেন ওভা। এগুলো হচ্ছে নন বাইল স্টেন, নন বাইল স্টেন, বুঝতেই পারছো। আবার এন্টারোবিয়াস ভার্মিকুলারিস, এগুলো হচ্ছে নন বাইল স্টেন, কারণ এগুলোর কালার হচ্ছে ট্রান্সপারেন্ট, এগুলোর কোনো কালার নেই। যখন আমরা আয়োডিন মাউন্ট করেছি, লুগোল সাইডিনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন ব্রাউন কালার হয়ে গেছে। কিন্তু এমনি নর্মালি ইন ন্যাচারালি এর কোনো কালার থাকে না। টিনিয়া সোলিয়ামেরও কালার হচ্ছে ব্রাউন, সেই জন্য এটাকে আমরা বাইল স্টেন বলছি। টিনিয়া সোলিয়াম যেটা বললাম, টিনিয়া সোলিয়াম, টিনিয়া সাজিনাটা, দুটোর ওভাই হচ্ছে ব্রাউন কালারের। আবার হাইমেনোলিপিস নানা, দেখো হাইমেনোলিপিস নানার কিন্তু কোনো কালার নেই, অ্যাজ সাচ কোনো কালার নেই। সেহেতু হাইমেনোলিপিস নানা হচ্ছে আবার
নন বাইল স্টেন। যদি প্যারাসাইটের কালার থাকে তখন সেটাকে বাইল স্টেন বলবো, যদি কালার না থাকে তখন সেটাকে আমরা নর্মাল এই নন বাইল স্টেন বলবো। হাইমোনোলিপিস নানা নন বাইল স্টেন দেখেই বোঝা যাচ্ছে। আবার ট্রাইচুরিস ট্রাইচোরা এর একটা ক্যারেক্টারিস্টিক ব্রাউন কালার রয়েছে, সুতরাং এটা হচ্ছে বাইল, এটা এই প্যারাসাইট গুলো হচ্ছে বাইল স্টেন। Question number 77. Tinea solium infection caused by Tinea solium infection কিভাবে ছড়াতে পারে একটু দেখে নেওয়া যাক। টিনিয়া সোলিয়ামের জন্য টিনিয়া সোলিয়াম, তো টিনিয়া সোলিয়াম এখানে অ্যাকচুয়ালি দুটো স্পিসিস ক্রুশিয়াল রোল প্লে করে ইনফেকশন হওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি এখানে সাইকেলটা দেওয়া রয়েছে, সাইকেলটা তোমরা দেখেই বুঝতে পারবে। যদি এখানে আমরা আনকুকড পর্ক মিট খাই বা আনকুকড বিফ মিট যদি খাই, এবং সেই পিগ অথবা কাউ যদি অলরেডি তারা টিনিয়া সোলিয়াম বা টিনিয়া সাজিনাটা দিয়ে ইনফেক্টেড হয়ে থাকে, তাহলে কি হয়, এই যে টিনিয়া সোলিয়ামের যে এগ, সেই এগ ম্যাচিওর হয়ে এক ধরনের লার্ভা ফর্মেশন করে, এবং যেই লার্ভাগুলো এদের টিস্যুর মধ্যে দেখা যায়। তাহলে এগুলো টিস্যু বা এগুলো মাংস, এর মধ্যে দেখো এই যে গোল গোল আমি করে দিচ্ছি, এগুলোকে বলা হয় লার্ভা। কি লার্ভা? সিস্টি সার্কাস লার্ভা। সিস্টি সার্কাস লার্ভা। এবার এই সিস্টি সার্কাস লার্ভা গুলো ইজ ম্যাচিওর ইন দা ম্যাচিওর ফর্ম, ইজ ডেভেলপড ইনটু ম্যাচিওর ফর্ম। এবার এই আনকুকড মিট যদি খাওয়া হয়, পর্ক বা কাউয়ের আনকুকড মিট যদি কেউ খায়, তখন কি হয়, তখন এই ফরমেশন গুলো বা এই সিস্টি সার্কাস লার্ভা গুলো আমাদের হিউম্যানের শরীরে চলে যায়, এবং হিউম্যানের শরীরে যা গেলে কি হয়, এখান থেকে আবার নতুন অ্যাডাল্ট প্যারাসাইট তৈরি হয়। তাহলে টিনিয়া সোলিয়াম এবং টিনিয়া সাজিনাটার ইনফেকশনটা ঠিক এইভাবে ছড়াতে পারে। তাহলে আমরা বলতে পারি টিনিয়া সোলিয়ামের ইনফেকশন is caused by the ingestion of uncooked pork or beef meat which contains Cysticercus larva. Cysticercus larva থাকলেই এটা ইনফেকশন হতে পারে। Ova of which parasite floats on a saturated salt solution. অর্থাৎ কোন কোন ওভাগুলো স্যাচুরেটেড সল্ট সলিউশনে ফ্লোট করে, অর্থাৎ প্যারাসাইট গুলোর যে এগ, সেগুলোকে আইডেন্টিফাই করতে গেলে আমরা স্যাচুরেটেড সল্টের ফ্লোটিং টেকনিক ইউজ করি। অর্থাৎ এখানে কি করা হয়, স্টুলটাকে স্যাচুরেটেড সল্ট সলিউশনে ইমালসিফাই করা হয়। ইমালসিফাই করলে কি হয়, যেই এগগুলোর স্পেসিফিক গ্র্যাভিটি বেশি, সেগুলো কি হয়, সেগুলো ডুবে যায়, সেগুলো নিচে চলে যায়। কিন্তু যেই ওভাগুলোর স্পেসিফিক গ্র্যাভিটি কম, সেগুলো কিন্তু স্যাচুরেটেড সল্ট সলিউশনের উপরে কিন্তু ফ্লোট করতে থাকে। এবং তিনটে জিনিস ভালো করে মনে রাখতে হবে এখানে, তিনটে জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে। আমি প্রথমে লিখে দিই, বাকিগুলো মনে থাকবে। আগে যেগুলো ফ্লোট করে না সেগুলো আমি লিখবো, হুইচ ডু নট ফ্লোট, ডু নট ফ্লোট। যদিও এটা আমার নোটে রয়েছে, নোট আমি অলরেডি তোমাদের ইউটিউবে আমি শেয়ার করে দেবো। ডু নট ফ্লোট। তাহলে প্রথম হচ্ছে টিনিয়া সোলিয়াম অথবা টিনিয়া সাজিনাটা। 2 নম্বর হচ্ছে আনফার্টিলাইজড এগ, আনফার্টিলাইজড এগ অফ অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস। অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস এর আনফার্টিলাইজড এগ, যেগুলো ফ্লোট করে না। এবং আরেকটি হচ্ছে ফ্লুক্স, ওভা অফ ফ্লুক্স। তাহলে এই তিনটে ফ্লোট করে না, বাকিগুলো যা আছে, বাকি যা আছে ট্রাইচুরিস ট্রাইচোরা, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস এর ফার্টিলাইজড এগ,
ইন্টারনিভিয়াস ভার্মিকুলারিস, ইগাইনোকোক্কাস গ্রানুলোসা সমস্ত কিছু নিয়ে কিন্তু ফ্লোট করতে পারে। তাহলে হয়ে গেল অ্যান্সার। কোশ্চেন নম্বর 79, নেম সাম প্যারাসাইট দ্যাট রিসাইড ইন দ্য লার্জ ইন্টেস্টিন। কোন কোনগুলো আমাদের লার্জ ইন্টেস্টিনে থাকে? আমি একটি প্রোটোজোয়ার নাম বলছি, আরেকটি হেলমিনথের নাম বলছি, যেগুলো লার্জ ইন্টেস্টিনে থাকে। ম্যাক্সিমাম যে প্যারাসাইট গুলো, এরা কিন্তু আমাদের ম্যাক্সিমাম স্মল ইন্টেস্টিন বা ক্ষুদ্রান্তে বসবাস করে। একটি হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকা, এটা লার্জ ইন্টেস্টিনে থাকে। এবং আমাদের হেলমিনথের মধ্যে ট্রাইচুরিস ট্রাইচুরা, এই দুটো জিনিস এরা কোথায় থাকে? ট্রাইচুরিস ট্রাইচুরা, হেলমিনথ, এটা থাকে লার্জ ইন্টেস্টিনে। Why Lugol's iodine is used in stool weight preparation? Stool weight preparation এ আমরা কেন Lugol's iodine কে ইউজ করছি? Lugol's iodine কে ইউজ করছি for the better identification of cyst and protozoa. Protozoa দুটো ফর্ম, একটি সিস্ট ফর্ম, একটি ট্রোপোজয়েড ফর্ম। এই সিস্ট ফর্ম এবং ট্রোপোজয়েড ফর্ম গুলোকে খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে গেলে আমরা Lugol's iodine ইউজ করছি, কারণ Lugol's iodine এর মধ্যে যে আয়োডিন থাকে, সেই আয়োডিনটা এই সিস্ট বা ট্রোপোজয়েডকে স্টেন করে দেয়। স্টেন করলে কি হয়? সেগুলোকে আমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারি বা আমাদের খুঁজে পেতে সুবিধা। হুকম ইনফেকশন ক্যান বি ট্রান্সমিটেড বাই। এবার একটু দেখে নেওয়া যাক হুকম ইনফেকশন কিভাবে ট্রান্সমিটেড হয়, একটু দেখে নেওয়া যাক। হুকমটা সম্ভবত এখানে, হ্যাঁ, হুকম, এই যে হুকম। হুকমের ইনফেকশনটা হয় অ্যাকচুয়ালি ইনজেকশনের মাধ্যমে হয় না। অর্থাৎ ফিকাল ওরাল রুট কিন্তু অন্যান্য প্যারাসাইট গুলোর মতো নয়। অন্যান্য প্যারাসাইট গুলো যেমন ফিকাল ওরাল রুট, অর্থাৎ কন্টামিনেটেড ফুড, কন্টামিনেটেড ওয়াটারের মাধ্যমে যদি আমরা কোনো সিস্ট ইনজেকশন করে ফেলি বা আমরা উভয় ইনজেকশন করে ফেলি, তখন সেখানে সমস্যা হতে পারে। কিন্তু হুকম হচ্ছে একটা এক্সেপশনাল কেস, যেখানে কিন্তু প্যারাসাইট গুলো স্কিন পেনিট্রেশনের মাধ্যমে অন্য আনএফেক্টেড হিউম্যানকে এফেক্ট করতে পারে। তাহলে এখানে যে ইনফেক্টিভ ফর্ম এটাকে বলা হয় ফাইলেরিফর্ম লার্ভা। এই ফাইলেরিফর্ম লার্ভা গুলো কি হয়? ব্রোকেন স্কিন, যদি কেউ পেয়ার ফুটে হাঁটাচলা করে এবং সেখানে কি হয়, যদি প্যারাসাইট গুলো প্রেজেন্ট থাকে, তখন কি হয়? এই প্যারাসাইট গুলো আমাদের ব্রোকেন স্কিনের মাধ্যমে আমাদের ইনফেকশন তৈরি করতে পারে। এর এক্সাম্পল হলো হুকম। হুকমের ইনফেকশন কিভাবে হয় না? কোনো ব্রোকেন স্কিনের মাধ্যমে এটা ট্রান্সমিটেড হয়। এটা কিন্তু কোনো ফিকাল ওরাল রুটের মাধ্যমে ট্রান্সমিটেড হয় না। এবং যখন এই প্যারাসাইট গুলো স্কিনের মধ্যে দিয়ে মাইগ্রেট করে, তখন এরকম ধরনের কিছু সাইন দেখা যায়। এটাকে বলা হয় ক্রিপিং ইরাপশন। ক্রিপিং ইরাপশন সাইন মানে বোঝাই যাচ্ছে যে প্যারাসাইট গুলো এর মধ্যে মুভ করছে। তাহলে এরকম ধরনের একটা লোকাল রিয়াকশন তৈরি হয়, এটাকে বলা হয় ক্রিপিং ইরাপশন। তাহলে হুকম ইনফেকশন কিভাবে ছড়ায় না? ব্রোকেন স্কিন বা স্কিন পেনিট্রেশনের মাধ্যমে। স্কিন পেনিট্রেশন এবং এর যে ইনফেক্টিভ ফর্ম সেটাকে বলা হয় হুকমের ক্ষেত্রে ফাইলেরিফর্ম লার্ভা। নেক্সট কোশ্চেন, কালাজ্বর ইজ কজড বাই। কালাজ্বর কিভাবে ফর্মেশন হয়? কালাজ্বরের জন্য যে প্যারাসাইট দায়ী তার নাম হচ্ছে লিসমেনিয়া ডোনোভ্যানি। লিসমেনিয়া ডোনোভ্যানি আমি বলেছিলাম যে এটা ফ্লাজেলেটস এর মধ্যে পড়ে, কারণ লিসমেনিয়ার দুটো ফর্ম এবং এর মধ্যে অবশ্যই ফ্লাজেলা প্রেজেন্ট রয়েছে, সেই জন্য এটাকে ফ্লাজেলেটস এর অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এটা অবশ্যই একটা প্রোটোজোয়া। এবং কালাজ্বরের যে প্যারাসাইট দুটো দুটো ফেজ হয়, একটাকে বলা হয় প্রোম্যাস্টিগোট ফর্ম আর একটাকে বলা হয় অ্যামেস্টিগোট ফর্ম। প্রোম্যাস্টিগোট ফর্মটা কি? প্রোম্যাস্টিগোট ফর্ম হচ্ছে যেটা ভেক্টরের শরীরে পাওয়া যায়। যেমন কালাজ্বরের ক্ষেত্রে ভেক্টরকে স্যান্ডফ্লাই। স্যান্ডফ্লাই ইজ দ্য স্যান্ডফ্লাই ইজ দ্য ভেক্টর অফ কালাজ্বর। এবং অ্যামেস্টিগোট ফর্ম যেটা, অ্যামেস্টিগোট ফর্মটা আমরা হিউম্যানের শরীরে দেখতে পাই। Kalarjar is caused by the parasite. The name of the parasite is Leishmania donovan. দেখে নেওয়া যাক, একদম ক্লাসিফিকেশনে চলে যাই।
দিস ইজ কল্ড ডিসমেনিয়া ডোনোভাইনি। তাহলে হিউম্যানের বডিতে আমরা কোনটা পাই? হিউম্যানের বডিতে কিন্তু আমরা অ্যামেস্টিগোট ফর্মটাই পেয়ে থাকি। দিস ফর্ম ক্যান বি ফাউন্ড ইন হিউম্যান। প্যারাসাইট লার্ভা ফাউন্ড ইন স্টুল, অর্থাৎ কোন প্যারাসাইটের লার্ভা আমরা স্টুলে খুঁজে পাই? এই এক্সাম্পলটা হচ্ছে স্ট্রঙ্গাইলয়েডিস স্টারকোরালিস। স্ট্রঙ্গাইলয়েডিস স্টারকোরালিস এমন একটা প্যারাসাইট, এই প্যারাসাইটের কোনো ওভা কিন্তু আমরা স্টুলে খুঁজে পাবো না। স্ট্রঙ্গাইলয়েডিস স্টারকোরালিসের লার্ভাই একমাত্র আমরা স্টুলের মধ্যে খুঁজে পেতে পারি। স্ট্রঙ্গাইলয়েডিস স্টারকোরালিস। How do you identify Plasmodium falciparum gamete? Plasmodium falciparum gamete এর যে শেপ, সেই শেপটা কিরকম হয়? সেই শেপটা হয় ক্রিজেন্ট শেপ, অর্থাৎ অনেকটা কলার মতো দেখতে হয়, এরকম অর্ধচন্দ্রাকার বা কলার মতো দেখতে। ফিমেল গ্যামেটোসাইট হলে একটু বড় হয়, আর যদি মেল গ্যামেটোসাইট হয় তাহলে একটুখানি ছোট হয়। এবং ফিমেল গ্যামেটোসাইটের মধ্যে যে নিউক্লিয়াসটা, সেই নিউক্লিয়াসটা একদম কম্প্যাক্ট অবস্থাতে থাকে। আর যদি মেল গ্যামেটোসাইট হয় তাহলে কি হয়? এই নিউক্লিয়াস গুলো কি হয়? একটুখানি ডিফিউজ অবস্থাতে থাকে। এইভাবে আমরা গ্যামেটোসাইট আইডেন্টিফাই করতে পারি। লাস্ট কোশ্চেন আজকের সেশনে, হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড পারসন রিকভার্ড অর রিকভারিং ফ্রম ম্যালেরিয়া? অর্থাৎ আমরা পিপিএস দেখে কিভাবে আইডেন্টিফাই করতে পারি? ধরো বলা হলো যে একটা পেশেন্টের পিপিএস তোমাকে দেওয়া হলো বা পেরিফেরাল ব্লাড স্মিয়ার তোমাকে দেওয়া হলো, এবং বলা হলো যে তুমি পিপিএস দেখে বলো যে হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়েদার এ পেশেন্ট ইজ রিকভারিং ফ্রম ম্যালেরিয়া। যে সমস্ত পার্সন ম্যালেরিয়া থেকে রিকভার করছে, যেই সমস্ত পার্সন ম্যালেরিয়া থেকে রিকভার করছে, তাদের যদি আমরা পেরিফেরাল ব্লাড স্মিয়ার দেখি, আমরা শুধুমাত্র গ্যামেটোসাইট ফর্মটাই খুঁজে পাবো, অন্য কোনো ফর্ম কিন্তু আমরা খুঁজে পাবো না। তাহলে যে অ্যাকচুয়াল যে ম্যালেরিয়াল ড্রাগ, যেটা ম্যালেরিয়াল ড্রাগ কিন্তু যেই সমস্ত প্যারাসাইট গুলো থাকে বা মেরোজয়েড ফর্মে থাকে, সেগুলোকে সব ডিস্ট্রয় করে ফেলে। তাহলে শুধুমাত্র আমরা কি পাবো? শুধুমাত্র আমরা গ্যামেটোসাইট পাবো, শুধুমাত্র গ্যামেটোসাইট পাবো। এবং এই যে গ্যামেটোসাইট, এই গ্যামেটোসাইট, presence of gametocyte indicates that the person is recovering from malaria. তাহলে প্যারাসাইটোলজি থেকে এই ধরনের কোশ্চেন তোমরা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে যে এমএলটি এক্সাম রয়েছে সেখান থেকে তোমরা পেতে পারো। এছাড়া আমি আরো কিছু ইউটিউবের স্ট্যাটাসে আরো কিছু প্যারাসাইটের কিছু ইনফরমেশন আমি অলরেডি প্রোভাইড করে দেবো তোমাদের, তোমার সেগুলো দেখে নিও। তাহলে ক্লাস কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই ভিডিওটা শেয়ার করো, লাইক করো এবং তোমাদের ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করো, এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। এবং পরবর্তী পার্ট অর্থাৎ পার্ট নাম্বার 6, ইন্টারভিউ প্রিপারেশনের পার্ট নাম্বার 6, এটাও তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু পেয়ে যাবে। সো স্টে টিউন টু আওয়ার চ্যানেল এন্ড সাবস্ক্রাইব এন্ড লাইক। থ্যাংক ইউ।